অসহ্য। তোমাকে আর কতবার বলবো? এভাবে আমার অনুমতি ছাড়া হুটহাট আমার রুমে প্রবেশ করবে না। আমার ভালো লাগে না। সহ্য করতে পারি না তোমাকে, তোমার কাজকে। তবুও কেন এমন কর? কেন শান্তিতে থাকতে দিচ্ছ না আমাকে? একরাশ বিরক্তির স্বরে লাবণ্যর দিকে তাকিয়ে কথাগুলো বলে শুভ্র। লাবণ্য কোনো কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে শুভ্র রুম ত্যাগ করে। শুভ্র এবং লাবণ্য স্বামী স্ত্রী। 1 বছর হলো ওদের বিয়ে হয়েছে, অথচ তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা এখনো গড়ে ওঠেনি। আর উঠবেই বা কি করে? শুভ্র যে লাবণ্যকে মনে প্রাণে ঘৃণা করে। বিয়েটা অবশ্য করেছে, কিন্তু সেটা নিজ ইচ্ছের বিরুদ্ধে, বাবা মার ইচ্ছের প্রাধান্য দিতে। কিন্তু মন থেকে শুভ্র লাবণ্যকে মেনে নিতে পারেনি। লাবণ্য এবং শুভ্র বৈবাহিক জীবন 1 বছরের হলেও ওদের পরিচয়টা হয় তারও অধিক সময় আগে। আজ থেকে 5 বছর আগে ওয়ার্ডে রোগী দেখতে গিয়ে লাবণ্যর সাথে দেখা হয় শুভ্র। শুভ্র ছিল মেডিকেলের স্টুডেন্ট আর লাবণ্য ছিল এইচএসসি পরীক্ষার্থী। ওয়ার্ডে সেদিন লাবণ্য উপস্থিত ছিল ওর অসুস্থ মাকে নিয়ে। লাবণ্য এবং শুভ্র পরিচয়টা সেদিনই হয়। প্রথমেই পরিচয়, তারপর ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা থেকে সেটা আন্তরিকতায় রূপ নেয় 1 বছরের ব্যবধানে। ভালোবেসে ফেলে একে অপরকে। অসহায় লাবণ্যের মুখে হাসি ফুটে উঠে শুভ্র মতো ছেলের ভালোবাসা পেয়ে। লাবণ্য এখন আর মন খারাপ করে থাকে না। শুভ্র আদর যত্ন শাসন ভালোবাসায় লাবণ্যর জীবন যেন কানায় কানায় পূর্ণ। লাবণ্যকে দেখে মনে হতো ওর মতো সুখী এখন পৃথিবীতে কেউ নেই। কিন্তু সেই সুখ লাবণ্যর কপালে বেশিদিন সইনি। রিলেশনের 2 বছরের মাথায় লাবণ্যর মা, বাবা ও একমাত্র ছোট্ট ভাইটি রোড অ্যাক্সিডেন্টে পরপারে পাড়ি জমায়। চোখের সামনে পরিবারের এতগুলো প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারেনি সে। ব্যাপারটা লাবণ্যর ব্রেইনে আঘাত করে। লাবণ্য মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। সামনে থাকা জিনিসপত্র একে একে ভাঙতে থাকে। সামনে যাই পেত, লাবণ্য সেটাই ভাঙত। কাচের প্লেট, গ্লাস, ফুলের টব সব ভাঙতে থাকে লাবণ্য। চোখের সামনে পরিবারের সবার মৃত্যুতে লাবণ্য যে উন্মাদ হয়ে গেছে সেটা বুঝতে পারে বাড়ির মালিক ও আশেপাশের ভাড়াটিয়ারা। তারা লাবণ্যকে শিকল দিয়ে বেঁধে লাবণ্যর গ্রামে খবর দেয়। খবর শুনে ছুটে আসে লাবণ্যর মায়ের বান্ধবী এবং ওনার হাজবেন্ড। ওনারা ওনাদের হেফাজতে রাখার জন্য লাবণ্যকে নিয়ে যায়। ভর্তি করে মানসিক হসপিটালে। 1 বছর চিকিৎসাধীন থাকার পর কোনো উন্নতি হয়নি লাবণ্যর। এটা দেখে ওরা লাবণ্যকে বিদেশে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে 2 বছর পর দেশে ফিরেন ওনারা। লাবণ্য তখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। সেদিন লাবণ্যকে নিয়ে ওর কাজিন হসপিটাল থেকে ফিরছিল। লাবণ্যর গায়ে প্রচণ্ড জ্বর থাকার কারণে হাঁটতে পারছিল না। ওর কাজিন তাই ওকে পিছন থেকে ধরে বাসার দিকে নিয়ে যাচ্ছিল। দূর থেকে লাবণ্যকে দেখে শুভ্র থমকে যায় ওর গতিপথ। হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া, আজ একটা অচেনা ছেলের সঙ্গে জোড়াজোড়ি অবস্থায় হেঁটে যাওয়া দেখে শুভ্র মধ্যে বিরূপ ধারণার জন্ম নেয়। মনে মনে বলে উঠে, ওহ, তাহলে নতুন নাগর পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আর আমি গাধা কত বাজে দুশ্চিন্তাই না করছি। একরাশ ঘৃণা বুকে, মনের মধ্যে একটা বৃহৎ ভুল ধারণা পুষে সে স্থান ত্যাগ করে শুভ্র। সুপ্রিয় পাঠক, পাঠিকবৃন্দ, চলুন তাহলে শুনে আসি কিভাবে সেই বিশাল ভুলের পরিসমাপ্তি এবং ভালোবাসার শুভ সূচনা হয়। রাত্রে লাবণ্য চাহাতে শুভ্র রুমে প্রবেশ করে। শুভ্র তখন সবেমাত্র চেম্বার থেকে ফিরছিল।
লাবণ্যকে রুমে দেখা মাত্রই রাগ উঠে যায় শুভ্র। কোনো কথা না বলে চুপচাপ লাবণ্য চায়ের কাপটা রেখে দাঁড়িয়েছিল। আচমকা শুভ্র চায়ের কাপটা হাত দিয়ে ঠেলে লাবণ্যর পায়ের নিচে ফেলে দেয়। তোমাকে বলছি না তুমি আমার সামনে আসবা না? আমি তোমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারি না। তারপরও কেন তুমি আমার সামনে আসো? কেন কেন কেন? শুভ্র রাগী গলার কথা মোটেও ভয় পায়নি লাবণ্য। আর তাই স্বাভাবিক ভঙ্গিতে পায়ের নিচ থেকে ভাঙা কাপের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে বাইরে চলে যায় সে। শুভ্র রাগী গলার কথা, ধমক, চোখ রাঙানো দেখেও একটুও ভয় পাই না লাবণ্য। সে এতে ভালোই এনজয় করে। কারণ লাবণ্য জানে শুভ্র ওর সাথে এমন ব্যবহার কখনো মন থেকে করতে পারে না। ওর বিশ্বাস ওর শুভ্র ওর জন্য সব করতে পারে। আর এটাও জানে শুভ্র যেদিন জানতে পারবে আমি আসলে ইচ্ছে করে নয়, মানসিকভাবে পাগল হয়ে ওর থেকে দূরে ছিলাম, সেদিন সে আর আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবে না। ও ঠিক সেদিন আমায় কাছে টেনে নিবে, আমায় ভালোবাসবে। আমি না হয় সেদিনের জন্যই অপেক্ষায় থাকি। প্রচণ্ড জ্বর গায়ে, কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে উঠে লাবণ্য। অজু করে কাঁপা কাঁপা শরীরে রান্না করে সে। যদিও জানে এ রান্না শুভ্র খাবে না, তবুও রান্না করল। রান্না শেষে কাঁপা কাঁপা শরীরে শুভ্রকে ডাক্তার। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে চায় শুভ্র। পিছন থেকে ডাক্তার দেয় লাবণ্য। পিছু ফিরে তাকায় শুভ্র। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টটা করে যান প্লিজ। ভ্রু জোড়া কিঞ্চিত বাঁকা করে শুভ্র জবাব, তোমাকে আর কতবার বলবো? আমার জন্য রান্না করো না, আমি বাইরে থেকে খেয়ে নিব। লাবণ্য আর একটা কথাও বলেনি, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শুভ্র হনহনিয়ে বের হয়ে যায় রুম থেকে। রাত্রে চেম্বার থেকে বাসায় ফেরার সাথে সাথে প্রতিদিনের মতো সেদিনও চা নিয়ে রুমে ঢুকে লাবণ্য। প্রতিদিনের মতো সেদিনও শুভ্র চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ ছিল। নিশ্চুপ লাবণ্য চায়ের কাপটা শুভ্র সামনে রাখতে রাখতে বলে, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসেন। মিনিট 5 পর চায়ের কাপ হাতে নিয়ে কিচেনে হাজির হয় শুভ্র। লাবণ্য তখন তরকারি গরম করছিল। লাবণ্য, তোমাকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, দয়া করে তুমি আমার জন্য এত ব্যস্ততা দেখিও না। আমি প্রতিদিন বাইরে থেকে খেয়ে আসব। আমার চাটা দরকার পড়লে আমি নিজেই করে খেতে পারব। দয়া করে আমার কথাগুলো কানে ঢুকাও। এই কথাগুলো যাতে সেকেন্ড টাইম আর বলতে না হয়। কথাগুলো বলেই চায়ের কাপটা রেখে রুমে চলে যায় শুভ্র। আর লাবণ্য আঁচল দিয়ে চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয়। একে তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তার উপর সারাদিনের অভুক্ত। শরীরটা একদম নেতিয়ে পড়ছিল। কোনো রকমে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে শুয়ে পড়ে লাবণ্য। অন্যদিন বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসলেও আজ কেন জানি হাজার চেষ্টার পরেও ঘুম চোখে আসছে না। লাবণ্য পারছে না ঘুমোতে। সারারাত বিছানায় এপাশ ওপাশ করল লাবণ্য। মাঝরাত্রে হাড় কাঁপিয়ে জ্বর আসে ওর। ছটফট লাবণ্য বিছানা থেকে উঠে শুভ্র রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নক করে শুভ্র রুমের দরজায়। একরাশ বিরক্তি নিয়ে ঘুম চোখে দরজা খুলে শুভ্র। দরজা খুলে লাবণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ চরমে উঠে যায় ওর। ভ্রু বাঁকিয়ে রাগী স্বরে বলে উঠে সে, রাত বিরাতে কি শুরু করছো এসব? আমায় কি শান্তিতে একটু ঘুমুতেও দিবে না? কাপা গলায় লাবণ্যর জবাব, সকাল থেকে আমার খুব জ্বর, ঔষধও আনতে পারিনি। আপনার কাছে কি জ্বরের ট্যাবলেট হবে? গলার আওয়াজ কিছুটা নিচু হয় কথাটা শুনে, কিন্তু রাগটা কমেনি।
রাগান্বিত স্বরে শুভ্র পাল্টা জবাব, তো আমি কি ঔষধের ফার্মেসি খুলে বসেছি যে আমার কাছে ঔষধের জন্য এসেছ? যত্ত সব। না, মানে আপনার কাছে ঔষধ থাকে তো তাই। পুরো কথা বলতে পারেনি লাবণ্য। তার আগেই মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় শুভ্র। জ্বরে কাতর লাবণ্য অশ্রুভেজা চোখে ফিরে যায় রুমে। পরনের ওড়নার একপাশ পানিতে ভিজিয়ে নিজে নিজেই কপালে দিয়ে রাখে একটু ভালো লাগার আশায়। অসুস্থ শরীরেরও নামাজটা মিস করেনি। কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়ায় লাবণ্য। শুভ্র রুমের সামনে গিয়ে কড়া নাড়ে। শুভ্রকে নামাজের জন্য জাগিয়ে দিয়ে নিজেও নামাজটা আদায় করে নেয়। অন্যান্য দিনের মতো কুরআন তেলাওয়াতটা আর করা হয়ে ওঠেনি। একে তো জ্বর, তার উপর শরীরটা একদম নেতিয়ে পড়েছিল। নামাজের বিছানায় শুয়ে পড়ে লাবণ্য। এদিকে নামাজ পড়ে একটু শুয়েছিল শুভ্র। অন্যান্য দিনের মতো সেদিন আর লাবণ্য ডাক্তারতে পারেনি শুভ্রকে, যার কারণে শুভ্র ঘুমটাও ভাঙেনি। যখন ঘুম ভাঙে তখন সকাল 10:30। তাড়াহুড়ো করে রেডি হয়ে হুড়মুড়িয়ে বাসা থেকল বের হয় শুভ্র। একবারও জানার প্রয়োজন মনে করল না, পাশের রুমে এত বেলা অবধি কি করছে মেয়েটা? কেন জাগিয়ে দেয়নি ওকে? অসুস্থ লাবণ্য ছটফট যন্ত্রণায় সারাটা দিন বিছানায় ছটফট করেছে আর আল্লাহ আল্লাহ করেছে। আল্লাহর অশেষ রহমত ছিল লাবণ্যর উপর। সেদিন সন্ধ্যায় কাকতালীয়ভাবে বাসায় আগমন ঘটে শুভ্র বাবা মায়ের। সন্ধ্যা হয়ে গেছে, অথচ বাসায় কোনো আলো নেই, নেই কোনো সারা শব্দ। তবে কি বাড়িতে কেউ নেই নাকি? শুভ্র বাবার প্রশ্নের জবাবে ওর মা বলে উঠে, তা কি করে হয়? বাসার মেইন দরজায় যে খোলা। চলো তো একটু ভিতরে গিয়ে দেখি। দরজা ঠেলে লাবণ্য করতে করতে শুভ্র রুমে প্রবেশ করে ওর বাবা মা। পুরো রুম জুড়ে ময়লা আর বিছানাটাও কেমন অগোছালো। লাবণ্য, কি আজকে ঘরদোয়ার পরিষ্কার করনি? বলতে বলতে পাশের রুমে প্রবেশ করে শুভ্র মা। রুমে প্রবেশ করতেই শুভ্র মায়ের একটা চিৎকার ভেসে ওঠে। চিৎকার শুনে শুভ্র বাবার ছুটে যান। স্ত্রীর মতো তিনিও আঁতকে উঠে একমাত্র আদরের বৌমাকে বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে। স্বামী স্ত্রী দুজনেই লাবণ্যর পাশে বসে লাবণ্যকে ডাক্তার তেছে আর বলতেছে, মা, কি হয়েছে তোমার? মা চোখ খুলো। মা, ও মা, কি হয়েছে তোমার? জ্বরে যে গা পুড়ে যায় শুভ্র বাপ। এখন কি করব? লাবণ্য একটু একটু করে চোখ মেলে তাকায়। শ্বশুর শাশুড়ি দুজনের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয়। শুভ্র বাবা মা লাবণ্যকে বিছানায় উঠিয়ে শুয়ে দেই। লাবণ্য আলতো করে ওর শাশুড়ির হাতটা চেপে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে, আমায় কিছু খেতে দাও। খুব খিদে পেয়েছে মা। বহু চেষ্টা করে লাবণ্যর শ্বশুর শাশুড়ি বুঝতে পারল লাবণ্য খেতে চাচ্ছে। বাসা থেকে রান্না করে আনা খাবারগুলোই মুখে তুলে খাইয়ে দেয় লাবণ্যকে। তারপর সাথে থাকা জ্বরের ট্যাবলেট থেকে একটা ট্যাবলেট খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে লাবণ্য নিথর হয়ে শুয়ে থাকে বিছানায়। ওর শ্বশুর ছুটে যায় হসপিটালে। কান ধরে টেনে আনে ছেলেকে। বাসায় আসার পর শুভ্র কি মেজাজ! বাবা, আজকে রোগীর অনেক ভিড়, আমায় হসপিটালে যেতে হবে, দয়া করে আমায় যেতে দাও। হসপিটালে আজ আর যেতে হবে না। তোর আসল রোগী বিছানায় শুয়ে আছে, ওর কাছে যা, ওর চিকিৎসা কর। পিছন থেকে কথাটা বলে উঠে শুভ্র মা। মায়ের কথা শুনে থমকে দাঁড়ায় শুভ্র। মা, আমার জরুরি কাজ আছে, তাই আমায় হসপিটালে যেতে হচ্ছে। দয়া করে আমায় পিছু ডেকো না। পিছু ডাক্তার বে না মানে? বউটা অসুস্থ,
আর ওকে ফেলে তুই হসপিটালে চলে যাচ্ছিস? তুই কি রে? তোর ভিতর কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? একটুও মানবতা নেই? বাবা, শুনো, আমাকে তোমরা মানবতা শিখাতে এসো না। কারণ মানবতা শেখার আমার কোনো প্রয়োজন নেই। তোমাদের আদরের বৌমা অসুস্থ। সমস্যা কি? তোমরা তো আছো মানবতাবোধ সম্পূর্ণ ব্যক্তি। তো আর দেরি কেন? এখনই লেগে পড়ো কাজে। আমার এত মানবতা দেখানোর টাইম নাই। আমি গেলাম। বাবার কথার মুখে মুখে জবাব দিয়ে চলে যায় শুভ্র। জনাব শফিকুল ইসলাম মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। রোকসানা বেগমও রীতিমতো অবাক ছেলের এমন আচরণে। জনাব শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেতেছে, আমি ব্যর্থ হয়ে গেলাম রোকসানা। আমি ব্যর্থ হয়ে গেলাম। একটা সময় যেই ছেলেকে নিয়ে গর্ববোধ করতাম, আজ সেই ছেলে আমায় ব্যর্থ করে দিয়েছে। আমি একজন ব্যর্থ বাবা হয়ে গেলাম। আমি পারলাম না আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে। আমার সারা জীবনের পরিশ্রম আজ ব্যর্থ হয়ে গেল। হু হু করে কেঁদে উঠল শুভ্র বাবা। এই মুহূর্তে কিছু সান্ত্বনার বাণী বলা দরকার বুঝতে পারছিল শুভ্র মা। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না ওনার। অনেক চেষ্টা করে রোকসানা বেগম কাপা গলায় শুধু এটুকু বলল, শান্ত হও। সেদিন রাত্রে বাসায় ফিরে কারো সাথে কথা বলেনি শুভ্র। লাবণ্যের সাথে কথা নাইবা বলল, নিজের বাবা মায়ের সাথে তো কথা বলতে পারত। কিন্তু তাও বলেনি। একটা বারের জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি, খেয়েছ তোমরা? যেহেতু সেদিন শুভ্র বাবা মা এসেছিল তাই তাদেরকে লাবণ্যর ঘরটা ছেড়ে দিতে দিয়ে শুভ্র রুমে থাকতে হল। লাবণ্য রুমে প্রবেশ করা মাত্রই খাট থেকে একটা বালিক নিচে ছুঁড়ে ফেলে দেয় শুভ্র। লাবণ্য বুঝতে পারে ওর জায়গা খাটে নয়, ফ্লোরে। সেই শুয়ে পড়ে ফ্লোরে। একে তো অসুস্থ শরীর, তার উপর ঠান্ডাক্তার ফ্লোর। রাত্রে আবারও হাড় কাঁপিয়ে জ্বর আসে লাবণ্যর। উপান্তর না পেয়ে বালিশ নিয়ে উপরে উঠে সে। শুভ্র পিছনে বালিশ পেতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে লাবণ্য। ঘুমিয়ে পড়ে সে। জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে কখন যে শুভ্র চাদরের নিচে চলে যায় কিছুই টের পায় না লাবণ্য। খেয়াল হয় যখন হ্যাচকা টানে কেউ একজন ওকে খাট থেকে ফেলে দেয়। শুভ্র রক্তবর্ণ চোখ দেখে ভরকে যায় লাবণ্য। কাপা কাপা গলায় বলে, আসলে খুব শীত। পুরো কথা বলতে পারেনি লাবণ্য। তার আগেই শুভ্র হনহনিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণে জড়ো হওয়া জলটুকু মুছে নেয় লাবণ্য। সকালে হসপিটালে যাবার প্রাক্কালে শুভ্র পথ আগলে দাঁড়ায় ওর মা। রাত্রের পুরো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী উনি। দরজার আড়াল থেকে সবটা শুনেছেন উনি। আজ তাই কিছু প্রশ্ন নিয়ে ছেলের সম্মুখীন হলেন। আজ উনি ওনার সব প্রশ্নের উত্তর শুনে তবেই একটা সিদ্ধান্তে আসতে চান। প্রশ্ন করেন ছেলেকে, লাবণ্যর প্রতি তোর কেন এত বিতৃষ্ণা? কেন এভাবে কষ্ট দিচ্ছিস অসহায় মেয়েটাকে? মায়ের প্রশ্নের জবাবে চিৎকার করল বলে উঠে শুভ্র, আমার ওকে ভালো লাগে না কথাটা শোনা সত্ত্বেও কেন আমায় জোর করে বিয়ে করালে? কেন কেন? দুনিয়াতে কি এই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে তোমাদের চোখে পড়েনি? এই মেয়ের মধ্যে কি পেয়েছ তোমরা? এই মেয়ে কি জাদু করেছে তোমাদের যে এই মেয়ের জন্য তোমরা আমায় ব্ল্যাকমেইল করেছ? রোকসানা বেগম ছেলের দিকে চোখ বড় বড় করে তাকালেন, কি বললি ব্ল্যাকমেইল করেছি আমরা তোকে? শুভ্র উঁচু গলায় জবাব দেয়, তা নয়তো কি? বাবার ইচ্ছে এই মেয়েকে পুত্রবধূ করার। এখন ওকে বিয়ে না করলে বাবা মনে কষ্ট পাবে, স্ট্রোক করবে। উত্তেজিত হয়ে শুভ্র মা বলেন, চুপ কর শুভ্র।
শুভ্র ব্যঙ্গাত্মক স্বরে বলে, এই মেয়ের সম্পর্কে আমারও কোনো কথা বলতে ভালো লাগে না মা। তুমি প্রশ্ন করছো তাই জিজ্ঞেস করলাম, কি জাদু করেছ ও তোমাদের? শুভ্র মা শান্ত গলায় বলেন, শুভ্র, এই মেয়ে আমাদের কোনো জাদু করেনি। ওর মা আমার বান্ধবী। আমার খুব ভালো একটা বান্ধবী ছিল, লুবনা মানে লাবণ্যর মা। কয়েক বছর আগে লাবণ্যর বাবা, মা, ভাই একটা। এনাফ, অনেক হয়েছে মা। এবার বন্ধ করো তোমার সিনেমাটিক ডাক্তার লগ। আমার সময় বয়ে যাচ্ছে। আমি গেলাম। আল্লাহ হাফেজ। শুভ্র ওর মায়ের পুরো কথা না শুনে বাসা থেকে বের হয়ে গেল। পর্দার আড়াল থেকে মা ছেলের কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়েছে একজন। 3 দিন পর, যেহেতু লাবণ্য এখন কিছুটা সুস্থ তাই লাবণ্যর শ্বশুর শাশুড়ি বাসায় ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। ওরা বাসায় চলে যাবেন, তবে লাবণ্যকে একা রেখে নন। যদিও শুভ্র বাসায় আসে তবু ওরা কেন জানি ভরসা পাচ্ছে না। রেডি হওয়ার আগ মুহূর্ত লাবণ্যর শাশুড়ি আবারও লাবণ্যর কাছে যায়, কিরে এখনো রেডি হসনি? তোকে না সেই কখন বললাম রেডি হতে? তাড়াতাড়ি রেডি হো, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। এসে যাতে দেখি তুই রেডি। লাবণ্যর শাশুড়ি রেডি হয়ে এসে দেখে লাবণ্য তখনও চুপটি করে বারান্দার গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে আছে। দেখো তো মেয়ের কাণ্ড, এখনো দাঁড়িয়ে আছে। আয়, তোকে আমি নিজেই রেডি করিয়ে দিচ্ছি। লাবণ্যর হাত ধরে টানতে টানতে ওর শাশুড়ি যখন ওকে বেডরুমে নিয়ে যাচ্ছিল, তখন লাবণ্য বলে উঠে, আমি যাব না মা। লাবণ্যর শাশুড়ি লাবণ্যর হাতটা ছেড়ে দেয়। লাবণ্যর চোখের দিকে তাকিয়ে বলে, যাবি না মানে? লাবণ্য মাথা নিচু করে বলে, আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না মা। কিন্তু লাবণ্য, ও তো তোকে। পুরো কথা বলতে পারেনি রোকসানা বেগম, তার আগেই লাবণ্য ওনার মুখ থেকে কথা ছিনিয়ে নেয়। লাবণ্য অকপটে বলে উঠে, দিক কষ্ট। তুমি দেখো মা, কষ্ট দিতে দিতে ও যেদিন ক্লান্ত হয়ে যাবে সেদিন ও আমার কাছে ফিরে আসবে। ওর সব ভুলের পরিসমাপ্তি সেদিন ঘটবে। সেদিন ও আমায় ঠিক বুঝবে। আমি না হয় একটু কষ্ট করে সেদিনটির অপেক্ষায় থাকব। লাবণ্যর মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তোর যা ভালো মনে হয়। তবে হ্যাঁ, জীবনের সাথে লড়াই করতে করতে কখনো যদি ক্লান্ত হয়ে পড়িস, তাহলে চলে আসিস। চলে আসিস এই মায়ের কাছে। পৃথিবীর আর কোথাও তোর জায়গা না হলেও এই মায়ের আঁচলের ছায়াতলে ঠিক তোর জায়গা হবে। ভালো থাকিস। আমরা আসি। লাবণ্যর শ্বশুর শাশুড়ি চলে যায়। যাওয়ার আগে লাবণ্য ওর শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে। লাবণ্যর শ্বশুর লাবণ্যর মাথায় হাত রেখে বলে, দোয়া করি জয়ী বেশে ফিরে আসুক আমার মাটা। লাবণ্যর শ্বশুর শাশুড়ি চলে যায়। সেদিন লাবণ্যর সাথে ওর বাবা মায়ের কথোপকথনের সবটা আড়াল থেকে শুনে নেয় শুভ্র। সব শুনে একটা বিকট হাসি দেয় শুভ্র। জয়ের মুকুট তোর জন্য নয় রে মেয়ে। এ খেলায় তোর পরাজয়। তুই হেরে যাবি এ খেলায়। শোচনীয়ভাবে তোর পরাজয় ঘটবে। এমন পরাজয় যে লজ্জায় মুখ লুকানোর স্থান পাবি না। আমি তোর মুখ ও মুখোশ তুলে ধরব সবার সামনে। সেদিন কোথাও মুখ লুকানোর স্থান পাবি না তুই। কোথাও না। সেদিন শুভ্র মন খারাপ ছিল। কেন জানি ভালো লাগছিল না কিছুই। তাই হসপিটালে যায়নি। শুভ্র ওর রুমে শুয়ে আছে চুপটি করে। অজানা কারণে ওর মনটা খারাপ ছিল। বেডে শুয়ে গভীরভাবে শুভ্র যখন ওর মন খারাপের রহস্য বের করতে ব্যস্ত তখন লাবণ্য চুপটি করে এসে শুভ্র পাশে বসে
কপালের উপর হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন শুভ্র চোখ মুখ দেখে লাবণ্য বুঝতে পারে শুভ্র মনটা বোধহয় খুব খারাপ। লাবণ্যর মনে পড়ে যায় শুভ্র বলা সেই কথাগুলো, লাবণ্য জানো, আমার যখন মন খারাপের সময় তুমি যখন আমার মাথায় হাত রাখো তখন আমার সব চিন্তা দূর হয়ে যায়। বছর 5 আগের কথা লাবণ্যর আজ হঠাৎ মনে পড়ে গেল। আর তাই কোনো সংকোচ না করে লাবণ্য শুভ্র মাথায় হাত রাখে। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণের জন্য শুভ্র ওর মনের সব যন্ত্রণা ভুলে গিয়েছিল। পরক্ষণে যখন মনে হলো এ তো তারই ছোঁয়া, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এ তো সেই ছলনাময়ীর ছোঁয়া, যে ছলনাময়ী একদিন অন্য একটা ছেলের জন্য আমায় ভুলে গিয়েছিল। শুভ্র লাফিয়ে উঠে বিছানা থেকে অগ্নিচোখে লাবণ্যর দিকে তাকাই। লাবণ্য রীতিমতো কাঁপছিল শুভ্র ওইরকম লাল আগুনের মতো চোখ দেখে। আচমকা লাবণ্যর কিছু বুঝে ওঠার আগেই শুভ্র লাবণ্যর হাতটা ধরে ফেলে। লাবণ্য স্থির দৃষ্টিতে শুভ্র মুঠোর দিকে তাকিয়ে আছে। কেননা বিয়ের পর এই প্রথম শুভ্র লাবণ্যর হাত স্পর্শ করল। সমস্যা কি তোমার? এভাবে কেন আমার পিছু লেগে আছো? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কেন এক মুহূর্তও তোমার জন্য আমি শান্তিতে থাকতে পাচ্ছি না? কেন কেন কেন? একনিঃশ্বাসে করা একরাশ প্রশ্ন শুভ্র। ভীরু কণ্ঠে লাবণ্যর জবাব, আপনি খুব চিন্তিত ছিলেন মনে হয়। তাই আপনার। পুরো কথা বলার আগেই শুভ্র চেঁচিয়ে বলে উঠে, আমি তোমাকে ঘৃণা করি লাবণ্য, ঘৃণা করি। সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার ছোঁয়াতে আমি শান্তি খুঁজে পাব? লাবণ্য শুভ্র দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি জানি এসব আপনার অভিমান থেকে বলছেন। আপনি কখনো আমাকে ঘৃণা করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হলো আসল সত্যিটা শুনলে আপনার সব ভুল ভেঙে যাবে। আমি আপনাকে আজ সব বলবো। আপনি আমায় একটু সহ্য করেন। ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনেন। শুভ্র এক লাফে খাট থেকে উঠে পড়ে। তারপর শার্ট গায়ে দিয়ে বের হয়ে যায় রুম থেকে। লাবণ্য শুভ্র সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র রাগী গলায় বলে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না লাবণ্য। তাতে কিন্তু তোমারই খারাপ হবে। আমি একটু শান্তিতে থাকতে চাই। আর তার জন্য আমি একটু একা থাকতে চাচ্ছি। দয়া করে আমায় একটু শান্তিতে থাকতে দাও। লাবণ্য শুভ্র পথ থেকে সরে দাঁড়ায়। শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। বেলকুনিতে দাঁড়িয়ে অশ্রুভেজা দৃষ্টিতে লাবণ্য শুভ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হল। শুভ্র আর বাসায় ফিরছে না। টেনশনে অস্থির লাবণ্য ফোন হাতে নাম্বার তুলেও কল দেওয়ার সাহস পায়নি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হল। শুভ্র তখনও ফেরার নাম নেই। অস্থির লাবণ্য বারান্দা থেকে রুম থেকে গেইটের সামনে থেকে বারান্দায় এভাবেই ঘুরঘুর করছে আর অধীর আগ্রহে রাস্তার দিকে তাকাচ্ছে। কিন্তু শুভ্র ফেরার কোনো নাম নেই। নিরুপায় লাবণ্য সাহস করে এবার শুভ্র নাম্বারে কল দিয়েই ফেলল। এদিকে বারবার কল দেওয়া শুভ্র কল রিসিভ করছে না। টেনশনে উদ্বিগ্ন লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। একটা সময় ওপাশ থেকে সুরেলা কণ্ঠে ভেসে উঠে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। ফোন বন্ধ থাকা সত্ত্বেও লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। বারবার ওপাশ থেকে একই কণ্ঠ ভেসে আসছে। বাধ্য হয়ে লাবণ্য হসপিটালে কল দেয়। জানা যায়, লাবণ্য সারাদিনে একবারও হসপিটালে যায়নি। হসপিটালে যায়নি, এদিকে ফোনও বন্ধ। শুভ্র কিছু হয়নি তো? অজানা আশঙ্কায় লাবণ্যর ভিতরটা শিউরে ওঠে।
নিরুপায় লাবণ্য শুভ্র খুঁজে বের হয়ে পড়ে বাসা থেকে। বাসার সামনের টং দোকান, চেনা জানা অলিগলি, ক্যাফে, রেস্তোরাঁ কোথাও কোথাও বাদ পড়েনি খুঁজতে। কিন্তু শুভ্র সন্ধান আর মিলাতে পারেনি লাবণ্য। রাত্রি তখন 10টা। সারাদিনের অভুক্ত লাবণ্য অসুস্থ শরীরে যখন হেলেদুলে রাস্তা হাঁটছিল তখন পাশে দাঁড়িয়ে থাকা মানুষরূপী জানোয়ারগুলো ওর দিকে বিভিন্ন বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছিল। কাকতালীয়ভাবে সে রাস্তা দিয়ে যাচ্ছিল লাবণ্যর কলেজ ফ্রেন্ড সুমন। ছেলেদের বাজে মন্তব্যের প্রতিবাদ করতে এসে বুঝতে পারে এ আর কেউ নয়, তারই প্রাণের বান্ধবী লাবণ্য ছাড়া। সুমন দৌড়ে যায় লাবণ্যর কাছে। জিজ্ঞেস করে, কিরে, কি অবস্থা দোস্ত? এত রাত্রে তুই এখানে যে? লাবণ্য কথা ঘুরিয়ে জবাব দেয়, রাতের শহর দেখতে এসেছিলাম। তুই তুই এখানে কি করছিস? স্মিতহাস্যে সুমনের জবাব, বান্ধবীদের সাথে রাত্রিবেলা শপিং করার শখ জাগছে। একটা বউ বলে কথা, ফেলতে পারিনি আবদার, নিয়ে এলাম শপিংয়ে। মেয়েদের শপিং, বুঝতেই তো পারছিস সময়ের ব্যাপার, তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ঠোঁটের কোণে শুকনো হাসির রেখা টেনে লাবণ্যর জবাব, ও আচ্ছা, বুঝতে পারছি। আজ তাহলে আমি আসি রে, অন্য আরেকদিন কথা হবে। ভালো থাকিস। লাবণ্য রাস্তা পার হচ্ছিল, পিছন থেকে লাবণ্যর হাত ধরে হ্যাচকা টানে সুমন লাবণ্যকে ওর কাছে নিয়ে যায়। লাবণ্য চোখ বড় বড় করে সুমনের দিকে তাকিয়ে আছে। সুমন গম্ভীর কণ্ঠে বলে উঠে, আরেকটু হলে তো উপারে চলে যাইতি। চল, তোকে রাস্তা পার করিয়ে দিচ্ছি। রাত্রি 10:30। শুভ্র বাসায় পায়চারি করছে আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। অস্থির শুভ্র ফোন করে বন্ধু আতিককে। আতিক, তোর ভাবি তো এখনো ফিরেনি, তুই কি বাসা থেকে বের হইবি একটু? সিরিয়াস কণ্ঠে আতিকের জবাব, আর দেখতে হবে না দোস্ত, যা দেখার দেখে নিয়েছি। শুভ্র, আজ সত্যি বুঝতে পারছি তুই আসলেই সত্যি কথা বলতি, আর আমি ব্যাটা ভাবছি তুইই ভুল। শুভ্র অস্থির ভঙ্গিতে প্রশ্ন করে আতিককে, কি বলছিস তুই? কার কথা বলছিস? আতিক সাথে সাথে একটা এমএমএস পাঠায় শুভ্র ফোনে। এমএমএসটা ওপেন করে শুভ্র চোখ কপালে। একটা অচেনা ছেলের সাথে ওর বউ হাত ধরাধরি অবস্থায় হাঁটতেছে। ভুলের পাহাড় ছোট্ট থেকে মুহূর্তেই বিকট আকার ধারণ করে। সত্যিটা অনুধাবন না করেই লাবণ্যর প্রতি একরাশ ঘৃণা পুষে ফেলে শুভ্র। রাগে অগ্নিশর্মা হয়ে শুভ্র যখন সোফায় বসেছিল তখন ভীরু পায়ে রুমে লাবণ্যর আগমন। শুভ্রকে বাসায় দেখে লাবণ্যর মুখে হাসি ফুটে ওঠে। শুকনো হাসি মুখে এনে বলে, এসেছেন? সোফায় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে শুভ্র। তারপর লাবণ্যর দিকে তাকিয়ে বলে, আমি না এলেই তো হ্যাপি থাকতি, তাই না? অবাক বিস্ময়ের প্রশ্ন করে লাবণ্য, এসব কি বলছেন আপনি? সোফা থেকে উঠে দাঁড়ায় শুভ্র। চটজলদি লাবণ্যর চুলের গোছা ধরে ফেলে। মুঠোভর্তি চুলের গোছা ধরে বলে উঠে শুভ্র, বুঝতে পারছিস না? সত্যি কি তুই বুঝতে পারছিস না? আচমকা শুভ্র এ ধরনের আচরণে অবাক লাবণ্য বলে উঠে, আমি কি কোনো অন্যায় করেছি শুভ্র? চুলের মুঠি আরো শক্ত করে ধরে শুভ্র। তারপর লাবণ্যর চোখে চোখ রেখে বলে, খবরদার, তোর ওই পাপ মুখে আর কখনো আমার নাম নিবি না। লাবণ্য অবাক বিস্ময়ে আবারও প্রশ্ন করে, আমার অন্যায়টা কি সেটা তো বলুন আপনি। রাগে আগুন শুভ্র লাবণ্যর চোখের সামনে আগুনের দেওয়া সেই এমএমএসটা মেলে ধরল। এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট হাসির রেখা টেনে বলে উঠে লাবণ্য, এটা? উচ্চস্বরে শুভ্র জবাব,
অবাক হয়েছিস যে কিভাবে এটা আমি পেলাম? আরে সত্য কখনো চাপা থাকে না, সত্যকে হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না। তুই ধরা পড়ে গেছিস। সময় হয়ে গেছে তোর মুখ ও মুখোশ উন্মোচনের। দেখুন আপনি আমায় ভুল বুঝছেন। এই ছেলে আমার। চুপ, একদম চুপ। কোনো কথা বলবি না। অনেক সয়েছি, আর না। লাবণ্য সেদিন অনেক চেষ্টা করছে সত্যিটা বলার, কিন্তু শুভ্র তা শুনতে নারাজ। অসহায় লাবণ্য সারারাত বিছানায় শুয়ে ছটফট করে। শেষরাত্রে যখন ঘুমানোর জন্য চোখ বুজল তখন হ্যাচকা টানে শুভ্র ওকে বিছানা থেকে তুলে বসায়। অনেক ঘুমিয়েছিস, আর না। এবার চল আমার সাথে। শুভ্র লাবণ্যকে একরকম টানতে টানতে গেইটের সামনে ওর গাড়ির কাছে দাঁড় করাই। প্রশ্ন করে লাবণ্য, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাগে আগুন শুভ্র জবাব, তোর বাপমায়ের কাছে নিয়ে যাচ্ছি। আজ থেকে ওদের কাছে থাকবি। কিন্তু আমার বাবা মা তো। কোনো কিন্তু নেই। তুই ওদের কাছে থাকবি, এটাই ফাইনাল। লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর গ্রামের বাড়ির রাস্তায় চলে আসে। আসবার কালে অসহায় লাবণ্য জল ছলছল চোখে শুভ্র দিকে তাকিয়েছিল। পিছু ফিরে শুভ্র যখন তাকিয়েছিল তখনও অবধি লাবণ্যর বিশ্বাস ছিল শুভ্র মনে হয় মজা করছে। এখন দৌড়ে এসে আমার কাছে এসে বলবে সরি, আমি আসলে মজা করছি তোমার সাথে। না, শুভ্র এসব কিছুই বলেনি। বলেছিল শুধু মনে আছে তো আমি কি বলছি? কাদো কাদো গলায় লাবণ্যর জবাব, হুম। আজ থেকে আমি আমার বাবা মায়ের সাথে থাকব। জোর গলায় শুভ্র জবাব। গুড মনে থাকে যেন। দেখতে দেখতে শুভ্র গাড়ি দূরে, বহু দূরে মিলিয়ে যায়। ক্লান্ত লাবণ্য একটু একটু ওর বাবা মায়ের কবরের দিকে এগিয়ে যেতে থাকে। এক পা দুপা করে লাবণ্য পৌঁছে যায় কবরস্থানে। কবরস্থানে ক্লান্ত লাবণ্য ওই জায়গায় গিয়ে দাঁড়ায় যে জায়গায় ওর বাবা মা আর স্নেহের একমাত্র ছোট্ট ভাইটি চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হল। লাবণ্য তখনও নির্জন জায়গায় বাবা মায়ের কবরের পাশে চুপটি করে বসেছিল। দুদিনের অভুক্ত শরীর নিয়ে লাবণ্য বেশিক্ষণ কবরস্থানে বসে থাকতে পারেনি। একটা সময় লাবণ্য জ্ঞান হারায়। সেদিন মাগরিবের নামাজ শেষে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে লাবণ্যর চাচা কি কারণে যেন কবরস্থানে গিয়েছিলেন। কবরস্থানে ভাই ভাবির কবরের পাশে একমাত্র ভাতিজিকে নিথর হয়ে পড়ে থাকতে আটকে ওঠেন। একটা বিকট চিৎকার দিয়ে উনি বসে পড়েন। রাস্তার আশেপাশের বাড়ির মানুষজন ওনার চিৎকার শুনে ছুটে আসেন। ছুটে আসেন লাবণ্যর চাচি ও চাচাতো ভাই বোনেরা। লাবণ্যকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয়। পাশেই একটা হসপিটালে রোগী দেখতে বসত লাবণ্যের কাজিন। খবর পেয়ে ছুটে আসে ওর কাজিন। লাবণ্যর পালস চেক করে জানায়, না, কিচ্ছু হয়নি, শুধু জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরার পর লাবণ্যকে সবাই প্রশ্ন করে, কি হয়েছে? লাবণ্য বিছানা থেকে গর্জে ওঠে। ও কিছুতেই বিছানায় শুয়ে থাকতে চায় না। লাবণ্য কবরস্থানে বাবা মায়ের সাথে থাকবে বলে স্থির করে। জোর করে ধরেও ওকে কেউ খাওয়াতে পারছে না। অস্থির লাবণ্য হাত পা ছুড়াছুড়ি করা শুরু করে কবরস্থানে যাওয়ার জন্য। অবস্থা বেগতিক দেখে লাবণ্যর চাচা চাচি ফোন করে ঢাকায় লাবণ্যর শ্বশুর বাড়িতে। খবর পেয়ে লাবণ্যর শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। রাত্রি তখন 2:30। পুরো এলাকা ঘুমিয়ে গেলেও এ বাড়ির কেউ দুচোখের পাতা এক করতে পারেনি। ওরা ভেবে নিয়েছে লাবণ্য বুঝি পূর্বের ন্যায় পাগল হয়ে গেছে। তাই লাবণ্যর হাতে পায়ে শিকল পরিয়ে রেখেছে। লাবণ্যর শ্বশুর শাশুড়ি এসে দেখে অসহায় লাবণ্য শিকল পায়ে ছটফট করছে।
লাবণ্যর শাশুড়ি লাবণ্যর কাছে ছুটে যান। মাথায় হাত রাখেন। উপরের দিকে মুখ তুলে তাকায় লাবণ্য। শ্বশুর শাশুড়িকে দেখে চোখের জল ছেড়ে দেয় লাবণ্য। শাশুড়ি লাবণ্যকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। সকলের নিষেধ অগ্রাহ্য করে লাবণ্যর হাত পায়ের শিকল খুলে দেন উনি। শিকলবিহীন লাবণ্যকে শাশুড়ি একটি আলাদা রুমে নিয়ে একরকম জোর করে খাবার খাইয়ে দাইয়ে ঔষধ খাইয়ে দেন। ছোট্ট বাচ্চাদের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে লাবণ্য। সকালে ঘুম থেকে উঠলে আবার সেই পাগলামি শুরু হয়, আমি বাবা মায়ের সাথে থাকব, আমি কবরস্থানে থাকব। এলাকার লোকজন কানাঘুষা শুরু করে, এবারও বুঝি মাথাটা গেল। লাবণ্যর শ্বশুর সবাইকে ধমক দিয়ে থামায়। তারপর লাবণ্যর কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মা, কি হয়েছে তোমার? কে তোমায় কি বলছে? তুমি আমাদের বলো, আমরা ওর বিচার করব। লাবণ্য অনর্গল বলতে শুরু করে বিয়ের পর থেকে গতকালের ঘটে যাওয়া কাহিনী পর্যন্ত সব বলে লাবণ্য। পুরো কথা শুনে রেগে যায় লাবণ্যের চাচা চাচি সহ এলাকাবাসী। লজ্জায় মাথা নিচু হয়ে যায় লাবণ্যর শাশুড়ির। লাবণ্যর শ্বশুর বলে উঠে, শুভ্র ভুল করেছে। শুধু ভুল না, ভয়ঙ্কর ভুল। ওর সেই ভুলের প্রায়শ্চিত্ত ওকে করতে হবে। এখন আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে দে মা। আমরা নিজ হাতে তোমার জীবনটা শেষ করে দিয়েছি। আমরা অনেক বড় ভুল করছি। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি। মা, তুমি আমাদের সাথে চলো। লাবণ্যর চাচা চাচি এমনকি এলাকার কেউ লাবণ্যকে শ্বশুর শাশুড়ির সাথে দিতে চায় না। পরিস্থিতি প্রতিকূলে দেখে শাশুড়ি ছুটে যায় লাবণ্যর কাজিন ডাক্তার তার সোহেলের কাছে। মায়ের সমতুল্য মহিলার অনুরোধ ফেলতে পারেনি ডাক্তার তার সোহেল। বাবা মাকে অনেক চেষ্টা করে বুঝিয়ে লাবণ্যকে ওর শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেওয়া হয়। শর্ত একটাই, যে ছেলের কারণে ওনাদের মেয়ের এই অবস্থা হয়েছে সেই ছেলের ছায়াও যাতে ওনাদের মেয়েকে স্পর্শ না করে। শর্ত মেনে লাবণ্যর শ্বশুর শাশুড়ি লাবণ্যকে নিয়ে ঢাকায় ওদের বাসায় চলে যায়। কেটে যায় 2 বছরেরও অধিক সময়। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা লাবণ্য, এরই মধ্যে লাবণ্য পুনরায় পড়াশোনা শুরু করেছে। অনার্স 2য় বর্ষের ছাত্রী এখন লাবণ্য। পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট কিন্ডাক্টার গার্টেনে বাচ্চাদের পড়াইও। বাকিটা সময় শ্বশুর শাশুড়ির সাথে গল্পে আর আড্ডাক্তার জিতে কেটে যায়। সব মিলিয়ে গল্পের নায়িকা লাবণ্য বেশ ভালোভাবেই ওর দিন কাটাচ্ছে। এদিকে গল্পের নায়ক শুভ্র, ওর কি খবর? ও কি আদৌ ভালো আছে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে শুভ্র কাছে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক শুভ্র বাড়ির আঙ্গিনা থেকে। শুভ্র লাবণ্যকে গ্রামের বাড়িতে দিয়ে আসার পর থেকেই শুভ্র কিরকম উদাসীন হয়ে গেছে। অজানা এক শূন্যতায় শুভ্র ভিতরটা সবসময় হাহাকার করে। একটা অজানা অপরাধবোধ শুভ্র ভিতরটাকে কুড়ে কুড়ে খেত। সারাদিন হসপিটালে থাকত শুভ্র। দিন শেষে হসপিটালের চেম্বার থেকে যখন বাসায় ফিরত তখন কেমন যেন এক অদ্ভুত শূন্যতা অনুভব করত শুভ্র। বুকটা কেমন খা খা করে উঠত ওর। যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রতিরাত্রে শুভ্র স্লিপিং পিল খেয়ে ঘুমাত। কিন্তু কাজ হতো না। মাঝরাত্রে ঘুম ভেঙে যেত শুভ্র। স্মৃতিরা এসে মনের জানালায় করা নাড়ত। শুভ্র মনে হতো শূন্য রুমে কেউ যেন গুমরে গুমরে কাঁদছে। শুধু কাঁদছে না, মাঝে মাঝে অস্ফুট স্বরে কেউ যেন বলছে, আমার খুব কষ্ট হচ্ছে শুভ্র, আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে। শুভ্র রুম জুড়ে খুঁজে বেড়াত, কিন্তু কাউকে দেখতে পেত না ও।
ঠিক সে সময় বুকের বামপাশে চিনচিনে এক ব্যথা অনুভূত হতো। সেদিন উন্মাদের মতো রাস্তায় হাঁটছিল শুভ্র। পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে। রাস্তা থেকে উঠে ডাক্তার তাকাতেই দেখে লাগেজ হাতে শিশির দাঁড়িয়ে। কিছু বলার আগেই শিশির বলে উঠে সারপ্রাইজ দিতে এসেছিলাম, আর সেজন্য বাবা মা ভাই ভাবি কাউকে জানাইনি দেশে ফিরতেছি। কিন্তু এখন তো দেখি সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই ভয়ঙ্কর রকম সারপ্রাইজ পেয়ে গেলাম। ঠোঁটের কোণে শুকনো হাসিরর রেখা টেনে শুভ্র জিজ্ঞেস করে, কেমন আছিস? প্রশ্নের বদলে প্রশ্ন করে শিশির। আমারটা না হয় পরেই বলি, আগে বল তুই কেমন আছিস? আর দেবদাসমার্কা চেহারা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? কি হলো ভাইয়া, চুপ করে আছিস কেন? আচ্ছা বাদ দে, ভাবি কেমন আছে সেটা বল। কি হলো, চুপ করে আছিস কেন? নিচু কণ্ঠে শুভ্র জবাব, জানি না। জোর গলায় শিশির বলে উঠে, কি জানিস না মানে? শুভ্র আবারও বলে, ও আমার কাছে নেই 2 বছর ধরে, তাই বলতে পারবো না ও কেমন আছে। ভাইয়ার মুখ থেকে এমন সব কথা শুনে চুপ থাকতে পারেনি শিশির। ও এবার চেঁচিয়ে উঠে, ভাইয়া কি বলছিস এসব? 2 বছর ধরে ভাবি তোর কাছে নেই? তাহলে ভাবি কোথায় আছে? শান্ত গলায় শুভ্র জবাব, বাবা মায়ের কাছে রেখে আসছি। খুব সম্ভবত ও বাবা মায়ের সাথেই আছে 2 বছর ধরে। শিশির এবার আরো জোরে চেঁচিয়ে ওঠে, হোয়াট? তুই কি ভাবিকে কবরে ওনার বাবা মায়ের সাথে শুইয়ে দিয়ে আসছিস? শুভ্র, মানে আবার কি হবে? তুই তো বললি ভাবি ওনার বাবা মায়ের সাথে 2 বছর ধরে আছে। তার মানে এটা দাঁড়ায় না যে তুই ভাবিকে ওনাদের সাথে কবরে শুইয়ে দিয়ে আসছিস। বোনের কথা শুনে চেঁচিয়ে উঠে শুভ্র। কি উদ্ভট কথা বার্তা বলছিস তুই? কবরে কেন শুয়ে থাকবে? ওদের বাবা মা আছে না? ওদের সাথে বাসায় থাকবে। এখানেই ভুল করছেন আপনি ডাক্তার শুভ্র। লাবণ্যর বাবা মা তো তখনই মারা যায় যখন ও অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। তাহলে ওরা কিভাবে কবর ছেড়ে বাসায় থাকবে? পিছন থেকে বলে উঠে লাবণ্যের কাজিন সোহেল। চমকে উঠে পিছনে তাকালো শুভ্র। আপনি? ডাক্তার সোহেল জবাব দেন, হ্যাঁ আমি লাবণ্যের কাজিন, পেশায় একজন ডাক্তার তার। সেদিন লাবণ্যের শরীরে অনেক জ্বর ছিল, ও হাঁটতে পারছিল না। তাই আমি ওকে শক্ত করে ধরে বাসায় নিয়ে যাচ্ছিলাম। আর আপনি সেটা দেখেই ভুল বুঝলেন। ভুল না বুঝে উপায় আছে? ও হঠাৎ করে যোগাযোগ কেন বন্ধ করে দিল? ওর বাবা মা মারা গেছে সেটা তো আমায় বলতে পারত। নিজে না পারুক, তুষারকে দিয়ে তো বলতে পারত। জানাতে পারত সমস্যার কথা। মানুষটা স্বাভাবিক জীবনে থাকলে তো এত কিছু ভাবত। আর কার কথা যেন বলছিস? তুষার? হা হা, দুঃখের মাঝেও হাসি পেল। তুষার বেঁচে থাকলে তো খবর নিয়ে যাবে। শিশিরের কথা শুনে আঁতকে উঠে শুভ্র। কাপা গলায় বলে, মানে? তুষার নেই? সোহেল জবাব দেয়, না নেই। সেদিন কার অ্যাক্সিডেন্টে শুধু লাবণ্যর বাবা মা মারা যায়নি, তুষারও মারা গিয়েছিল। ওদের কথা শুনে শুভ্র পুরো পৃথিবী ঘুরছে। মনে হচ্ছে এখনই যেন মাথা ঘুরে পড়ে যাবে। শুভ্র মনে মনে বলছে, হায় আল্লাহ, এ কি শোনালে আমায়? শুধু ওরাই মারা যায়নি, মারা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে একটা মেয়ের মুখের হাসি, বেঁচে থাকার স্বপ্ন, নিয়ে গেছে একটা মেয়ের সুস্থ স্বাভাবিক জীবন। সেদিন চোখের সামনে পরিবারের এতগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারেনি মেয়েটি।
তাই তো সে সব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। শিশির থেমে গেল। সোহেল বলতে শুরু করল, মেয়েটি ঢাকায় যে বাসায় থাকত সে বাসার বাড়িওয়ালা ও আশেপাশের বাসার লোকজনেরা ওকে শিকল দিয়ে বেঁধে রাখে। কারণ ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসে মেয়েটির গ্রামের বাড়ির আত্মীয় এবং সেই সাথে মেয়েটির মায়ের বান্ধবী। মানসিক হসপিটালে ভর্তির পরও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে মেয়ের মায়ের সেই বান্ধবী ও ওনার হাজবেন্ড মেয়েটিকে দেশের বাহিরে নিয়ে যান। অবাক বিস্ময় প্রশ্ন করে শুভ্র, মা? সোহেল জবাব দেয়, হ্যাঁ। আপনার মাই ছিল লাবণ্যর মায়ের একমাত্র কাছের বান্ধবী। লাবণ্যকে আপনার মা অনেক আগে থেকেই আপনার জন্য পছন্দ করে রেখেছিল। ভাইয়া, এই ভাইয়া। দাঁড়া, কোথায় যাচ্ছি সেভাবে? সোহেলের পুরো কথা না শুনে শুভ্র ছুটতে থাকে। শিশির বারবার ডেকেও থামাতে পারল না ভাইকে। শুভ্র ছুটছে তো ছুটছেই। শিশির, ওকে পিছু ডেকো না, যেতে দাও ওকে। ওকে ওর ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও। ওর প্রায়শ্চিত্তের সময় এসে গেছে। শিশির পিছু ফিরে তাকাই। শিশির প্রশ্ন করে সোহেলকে, কিন্তু সেই প্রায়শ্চিত্ত করার সুযোগ আদৌ কি ও পাবে? ভাবি কি এখনো আপনাদের বাড়িতে আছে? লাবণ্যকে ওখানে রেখে আসার পরদিনই তোমার বাবা মা ওকে ঢাকায় তোমাদের নতুন বাসায় নিয়ে গেছে। ও ওখানেই আছে এখন, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। ও এখন বেশ ভালোই আছে। শিশির কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করল, মানে? ভাবি এখন আমাদের বাসায় আব্বু আম্মুর সাথে আছে? সোহেল স্মিতহাস্যে জবাব দেয়, হ্যাঁ, ও তোমাদের বাসায়ই আছে। এই তো আমি তো তোমাদের বাসা থেকেই আসলাম ওকে দেখে। শিশির আনন্দে লাফিয়ে উঠে শুভ্র নাম্বার ডাক্তার ল করে। খুশিতে আত্মহারা হয়ে বলে, ভাইয়াকে তাহলে খবরটা দিতে হয়। সোহেল হাত থেকে ফোনটা কেড়ে নেয়। শিশির চোখ বড় বড় করে সোহেলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সোহেল গম্ভীর কণ্ঠে বলে, লাবণ্যর কথা এখন শুভ্রকে বলা যাবে না। শিশির অবাক বিস্ময় প্রশ্ন করে, কেন বলা যাবে না? মুচকি হেসে সোহেল বলে, খুঁজোক না। খুঁজোক আর একটু একটু করে পুড়তে থাকুক বিরহের অনলে। তবেই না ভুলের প্রায়শ্চিত্ত হবে। শিশির মন খারাপ করে বলে, কিন্তু ভাইয়া তো কষ্ট পাবে। প্রশ্নোত্তরে সোহেলের জবাব, আরে বোকা মেয়ে, কষ্টের পরই তো ভালোবাসার অধ্যায় শুরু হবে। একটু তো ধৈর্য ধরো। শিশির সোহেলের কথা মতো শুভ্রকে আর কল দিল না। এদিকে শুভ্র লাবণ্যর জন্য পাগল প্রায়। এখানে ওখানে করে অসংখ্য জায়গায় লাবণ্যর খোঁজ করেছে, কিন্তু কোথাও ওকে পায়নি। লাবণ্যর গ্রামের লোকজন ভীষণ অপমানজনক ও কটু কথা বলল শুভ্রকে। কিন্তু শুভ্র একটুও অপমানিত হয়নি। কারণ ও জানে এ হবে, এ হওয়ার কথা ছিল। রাত্রি 12টা বাজে। শুভ্র চোখে ঘুম নেই। সারাটা দিন লাবণ্যকে খুঁজে ক্লান্ত শুভ্র বাসায় ফিরে যায়। ফ্রেমে বন্দি লাবণ্যর ছবিটা লাবণ্যর খাটের নিচে অযত্নে অবহেলায় পড়েছিল। আজ শুভ্র সেই ময়লায় ঢাকা ছবি বুকে নিয়ে কাঁদতেছে আর ছবির গায়ে চুমুর পর চুমু দিচ্ছে। এমন সময় দূরের কোনো এক দোকান থেকে ভেসে আসছে, তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, দূরে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। শুভ্র পরদিন সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়ল লাবণ্যর খুঁজে। এখানে সেখানে, অলিতে গলিতে, পথে ঘাটে, পার্ক, ক্যাফে রেস্তোরাঁয় সব
সব জায়গায় শুভ্র লাবণ্যর খোঁজ করেছে, কিন্তু কোথাও লাবণ্যকে খুঁজে পায়নি। লাবণ্যর বন্ধুমহলের কেউ লাবণ্যর সন্ধান দিতে পারেনি। সেদিন মনমরা হয়ে চেম্বার থেকে ফিরছিল শুভ্র। পথে দেখা হয় লাবণ্যর বন্ধু সুমনের সাথে। দূর থেকে দেখেই চিনে ফেলে শুভ্র, এ তো সেই ছেলে যাকে আমি ছবিতে লাবণ্যর পাশে দেখেছিলাম। থমকে যায় শুভ্র। পিছন থেকে ডাক্তার দেয় সুমনকে, এই যে শুনছেন। পিছু ফিরে সুমন। প্রাণের বান্ধবী লাবণ্যর বরের ছবি সুমন আগেও অনেকবার দেখেছে, তাই শুভ্রকে চিনে নিতে কষ্ট হয়নি। হাসি হাসি মুখে বলে উঠে সুমন, শুভ্র ভাইয়া যে, কি অবস্থা আপনার? লাবণ্য কেমন আছে? অবাক বিস্ময় প্রশ্ন করে শুভ্র, আপনি আপনি আমাকে চিনেন? শুভ্র কথা শুনে হা হা করে হেসে উঠে সুমন, কি যে বলেন না, আপনি হচ্ছেন সেই মেয়ের হাজবেন্ড যে আমাদের কলেজের সেরা রূপবতী ছিল। আর তাছাড়া আপনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডের কলিজা, যার কথা উঠতে বসতে শুনতে হতো আমায়। আপনাকে না চিনে উপায় আছে কি? শুভ্র বলে উঠে, আপনি আর লাবণ্য একই কলেজ থেকে এইচএসসি পাস করছেন? সুমন জবাব দেয়, হ্যাঁ, আমরা একই কলেজের স্টুডেন্ট ছিলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভ্র বলে, কথা হয় না লাবণ্যর সাথে? সুমন বলে, হয়, তবে আগের মতো আর হয় না। লাবণ্য আগের থেকে কেমন যেন বদলে গেছে, গম্ভীর হয়ে গেছে। আগে ও এমন ছিল না। ওই তো সেদিন আন্টির সাথে শপিংয়ে গিয়েছিল ও। কাকতালীয়ভাবে আমিও আমার বউকে নিয়ে সেখানে হাজির। ওকে সেদিন কত যে প্রশ্ন করলাম, ও শুধু হ্যাঁ না জবাব দিল। নিজ থেকে একটা প্রশ্নও করেনি আমাদের। ওহ, আপনি বিয়ে করেছেন? স্মিতহাস্যে সুমনের জবাব, হ্যাঁ, 2 বছর 6 মাস হলো বিয়ে করলাম। লেট কংগ্রাচুলেশন। সুমন অট্টহাসি দিয়ে বলে, TNX। সুমনের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল শুভ্র। আচমকা মনে হলো সুমনের বলা সেই কথাটি, ওই তো সেদিন আন্টির সাথে ও শপিংয়ে গিয়েছিল। পিছু ফিরে তাকাই শুভ্র। প্রশ্ন করে সুমনকে, কি যেন বলছিলেন? লাবণ্য আন্টি মানে আমার মায়ের সাথে শপিংয়ে গিয়েছিল? সুমন ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ, আপনার মাই তো ছিল। কেন বলুন তো? হঠাৎ এই প্রশ্ন কেন? শুভ্র কথা ঘুরিয়ে বলল, সে কিছু না। আচ্ছা আসি তাহলে। আল্লাহ হাফেজ। রাত্রি 11:35। শুভ্র ওদের নতুন বাসার গেইটের সামনে গিয়ে দাঁড়ায়। দারোয়ান গেইট খুলে দেয়। বাসার দরজায় কড়া নাড়ে শুভ্র। 2-3 বার কড়া নাড়ার পর দরজা খুলে শুভ্র বোন। এত রাত্রে ভাইকে এভাবে দেখে চমকে উঠে শিশির। প্রশ্ন করে ভাইকে, ভাইয়া, তুই ঠিক আছিস তো? ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল শুভ্র বাবা মা। ওখান থেকে উঁচু গলায় শুভ্র মায়ের প্রশ্ন, কে এসেছে রে শিশির? শিশিরের জবাব, তুমি দেখে যাও কে এসেছে। শুভ্র মা দরজার সামনে এসে মুখ কালো করে ফেললেন। ভ্রু জোড়া কিঞ্চিত বাঁকিয়ে প্রশ্ন করেন, তুই? তোকে না বলে দিয়েছি লাবণ্য এ বাসায় নেই? তো আবারও কেন এসেছিস? গম্ভীর গলায় শুভ্র জবাব, লাবণ্য থাকে না বলে আমি কি এ বাসায় আসতে পারবো না? নাকি এ বাসায় আসা আমার বারণ? ড্রয়িং রুম থেকে শুভ্র বাবা প্রশ্ন করেন, কে এসেছে শুভ্র মা? কার সাথে কথা বলছ? শুভ্র মা কোনো কথা না বলে কিচেনের দিকে চলে যান। শুভ্র রুমে প্রবেশ করে বাবাকে সালাম দেয়। মাথা উঁচু করে শুভ্রকে দেখে মুখটা অমাবস্যার কালো অন্ধকারের ন্যায় করে সালামের জবাব দেন।
শুভ্র ওর বাবাকে জিজ্ঞেস করেছিল কেমন আছে, কিন্তু জবাব পায়নি। তাই চুপ করে রুমে চলে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে শুভ্র। রাতটা কোনোমতে পোহাক। তারপর চিৎকার কান্নাকাটি করে হলেও ওদের থেকে লাবণ্যর ব্যাপারে জানতে হবে। কপালে হাত দিয়ে কথাগুলো ভাবছিল শুভ্র। তখনই রুমে প্রবেশ করে শিশির। ভাইয়া চল, খাবি? আমি খাবো না বলে বিদায় করে দেয় শুভ্র তার বোনকে। একটু পর রুমে প্রবেশ করে শুভ্র বাবা। কি হলো? তোর মা খাবার নিয়ে বসে আছে, যাচ্ছিস না কেন? গম্ভীর গলায় শুভ্র জবাব, খিদে নেই আমার, তোমরা খেয়ে নাও। শুভ্র বাবা কথা না বাড়িয়ে চলে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে শুভ্র ওর বাবা মাকে লাবণ্যর ব্যাপারে জিজ্ঞেস করলে ওরা ওকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। রাগে কষ্টে ব্রেকফাস্ট না করেই রুমে যায় শুভ্র। দুপুর 12টার দিকে শুভ্র বাবা শুভ্র রুমে প্রবেশ করে। শুভ্র তখন জানালার গ্রিল ধরে চুপটি করে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। শুভ্র বাবা এসে জিজ্ঞেস করে, কিরে, হসপিটালে যাবি না? শুভ্র স্থির গলায় জবাব দেয়, না। বাবা বুঝতে পারল ছেলের মনের অবস্থা ভালো নই, তাই আর কোনো কথা না বলে রুমে থেকে বের হয়ে গেলেন উনি। পরদিন শুভ্র আর বিছানা থেকে উঠতে পারেনি। পড়তে পারেনি ফজরের নামাজ। পড়বে কিভাবে? না খেতে পেয়ে শরীর যে একদম দুর্বল হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সারাদিনের ভেতর ছেলেকে একবারও রুমের বাইরে না দেখে ভয় পেয়ে যান রোকসানা বেগম। শুভ্র বিছানায় শুয়ে খিদের অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। একমাত্র ছেলের এমন করুণ অবস্থা মেনে নিতে কষ্ট হচ্ছিল মায়ের। শিশিরের সহযোগিতায় উনি শুভ্রকে জোর করে খাবার টেবিলে নিয়ে যায়। তারপর একদম জোর করেই খাইয়ে দেয়। রাত্রে শুভ্রকে আর ডাক্তার তে হয়নি। শুভ্র নিজেই যাচ্ছিল ডিনার করতে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় দেখা হয় শিশিরের সাথে। হাতে ভাতের প্লেট আর তরকারির বাটি নিয়ে উপরের রুমের দিকে যাচ্ছে। অবাক শুভ্র প্রশ্ন করে, কিরে, খাবার নিয়ে উপরে কোথায় যাচ্ছিস? প্রশ্ন শুনে আঁতকে উঠে শুভ্র। আমতা আমতা করে বলতে শুরু করে, ইয়ে মানে না মানে আমি আসলে। শুভ্র চোখ বড় বড় করে বলে, কাঁপতেছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? শিশির ঢোক গিলে বলে, আমি খাবো খাবো এগুলো। বিস্ময় হতবাক শুভ্র প্রশ্ন করে, তুই খাবি? তো নিচে কি হয়েছে? শিশির বারবার আটকে যাচ্ছিল তবুও কাপা গলায় বলল, আমার রুমে খেতে ইচ্ছে হচ্ছে। তাই? শিশিরের জবাব শুভ্র কাছে সুবিধার মনে হল না। তবুও বলল, যা তাহলে। শুভ্র নিচে চলে গেল। শিশির যেন হাফ ছেড়ে বাঁচল। দুলাফে রুমে গিয়ে হাত থেকে প্লেট আর বাটি রেখে ছিটকিনি এঁটে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শিশির। লাবণ্য চোখ বড় বড় করে প্রশ্ন করে শিশিরকে, কি হয়েছে শিশির? শিশির ঢোক গিলে বলে, কিছু না ভাবি। তুমি খাও তো। 7 দিন পর। প্রতিদিনকার মতো সেদিনও হসপিটাল থেকে সোজা এ বাসায় চলে আসে শুভ্র। এসেই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে সে। রোকসানা বেগম প্লেটে খাবার দেওয়া মাত্রই প্লেট হাতে দাঁড়িয়ে পড়ে শুভ্র। এভাবে প্লেট নিয়ে দাঁড়িয়ে গেলি যে? বাবার প্রশ্নের জবাবে ছেলের উত্তর, আজকে শিশিরের সাথে রুমে খাব। শুভ্র সামনের দিকে পা বাড়ায়। পিছন থেকে বাবা মায়ের কারো কথা কানে না নিয়ে শুভ্র এক পা দুপা করে সিঁড়ির ধাপ অতিক্রম করছে। উপরে শিশিরের রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ায় শিশির। ডাক্তার দিতে গিয়েও ডাক্তার দেয়নি বোনকে। কারণ ইতিমধ্যে শুভ্র বুঝে গেছে এ রুমে শিশির ছাড়াও আরও একজন আছে।
আজ শুভ্র ওই দ্বিতীয় জনের সাথে পরিচিত হবে। তাই খাবার হাতে নিশ্চুপ শুভ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর দরজা খুলে শিশির। দরজার সামনে শুভ্রকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। শিশির চমকে উঠে, কাপা গলায় আমতা আমতা করে বলে উঠে, তুই কি হয়েছে শিশির? কার সাথে কথা বলছো? বলেই এগিয়ে আসছিল লাবণ্য। শুভ্রকে এখানে এভাবে দেখে চমকে যায় লাবণ্য। শুভ্র চোখ এতক্ষণে শিশিরের থেকে লাবণ্যর দিকে চলে যায়। লাবণ্য শুভ্র থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয় শুভ্র বাবা ও মা। শুভ্র তখনও লাবণ্যর দিকে পলকহীনভাবে তাকিয়েছিল। পরিস্থিতি শান্ত করার জন্য লাবণ্যর শাশুড়ি লাবণ্যকে বলে ওঠে, কাল তোর পরীক্ষা, সে খেয়াল আছে? শাশুড়ির কথা শুনে মাথা তুলে লাবণ্য। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? পড়তে হবে না? যাচ্ছি মা। লাবণ্য ওর রুমে চলে যায়। শুভ্র তখনও প্লেট হাতে দাঁড়িয়ে। তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে টেবিলে গিয়ে খা। মায়ের কথায় শুভ্র নিচে চলে গেল। সাথে শুভ্র বাবা এবং বোন। খাবার টেবিলে খাবারে হাত দিয়ে চুপসে বসে আছে শুভ্র। এখন পর্যন্ত এক মুঠো খাবারও পেটে যায়নি ওর। যাওয়ার কথাও নয়। মন যেখানে ভরপুর, খাবারের সেখানে পেটে না যাওয়ারই কথা। বাবা, বোন খাওয়া শেষে চলে যাওয়ার পর ভরা প্লেটে পানি ঢেলে শুভ্র রুমে চলে যায়। রুমে গিয়ে একবার বিছানায় তো আরেকবার সোফায়, একবার দাঁড়িয়ে তো আরেকবার বসে লাবণ্যর কথা ভাবছে। শুভ্র কোনো কিছুতেই শান্তি লাগছে না। ছন্নছাড়ার মতো এখান থেকে সেখানে যাচ্ছে। কোনো কিছুতেই ওর ভালো লাগছে না। এদিকে লাবণ্য বই হাতে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে। পৃষ্ঠা উল্টিয়ে যখনই পড়বে বলে স্থির করে তখনই শুভ্র মুখখানা হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে। লাবণ্য বইয়ের পাতায় কোনো লেখা দেখতে পাচ্ছে না। সব পাতা জোরেই শুধু শুভ্র, শুভ্র, শুভ্র। উফ অফ! এসব কি হচ্ছে আজকে? ভ্রু কুঁচকে পড়ার টেবিল থেকে উঠে পড়ে লাবণ্য। লাইট নিভিয়ে শুয়ে পড়ে। কিন্তু একই, শুয়ে থেকেও লাবণ্যর ভালো লাগছে না। কেমন যেন অস্থির অস্থির লাগছে। ছটফট করছে ভিতরটা। ঘুমানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ লাবণ্য। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করে শুয়া থেকে উঠে বসে। অন্ধকারে হাঁটুতে ভর দিয়ে চুপটি করে মাথা নিচু করে বসে থাকে। এমন সময় রুমে আগমন ঘটে ওর শাশুড়ির। আলোটা জেলে উনি লাবণ্যর মাথায় হাত রাখেন। লাবণ্য মাথা তুলল তাকায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। শাশুড়ির কথায় হুম বলে শুয়ে পড়ে লাবণ্য। ডিমলাইটটা জ্বালিয়ে আলো নিভিয়ে রুম ত্যাগ করেন লাবণ্যর শাশুড়ি। নির্ঘুম শুভ্র ধীর পায়ে লাবণ্যর দুয়ারে এসে দাঁড়ায়। জানালার পর্দাটা আংশিক ফাঁক করে ভেতরের দিকে তাকায় শুভ্র। ডিমলাইটের মৃদু আলোয় শুভ্র দেখতে পায় ওর লাবণ্য পরম নিশ্চিন্তে ঘুমুচ্ছে। ঘুমন্ত লাবণ্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজ রুমের দিকে পা বাড়ায় শুভ্র। পরদিন পরীক্ষা শেষে বাসায় ফিরছিল লাবণ্য। কলেজ গেইটের কাছাকাছি আসতেই দেখতে পায় শুভ্র দাঁড়িয়ে। শুভ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পিছু হাঁটে লাবণ্য। শুভ্র অবাক বিস্ময় লাবণ্যের দিকে তাকিয়ে ভাবছে, এভাবে চলে গেল কেন ও? খানিক বাদেই ফিরে আসে লাবণ্য। কিছু বলতে গিয়েও থেমে যায় শুভ্র। কারণ এই মুহূর্তে ওর পিছনে ওর মা স্বয়ং দাঁড়িয়ে। লাবণ্যর পিছু হটার কারণ বুঝতে পারে শুভ্র। বুঝতে পারে ওকে দেখে লাবণ্যই ফোন করে মাকে এনেছে।
লাবণ্যকে নিয়ে বাসায় যাওয়ার আগ মুহূর্তে অবাক বিস্ময় প্রশ্ন করে রোকসানা বেগম ছেলে শুভ্রকে, তুই তুই এখানে কি করছিস? আমতা আমতা করে শুভ্র জবাব, কাজ। একটু কাজ ছিল মা। লাবণ্যর পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিদিন শুভ্র কলেজ গেইটে দাঁড়িয়ে থাকত। অধীর আগ্রহে অপেক্ষা করত লাবণ্যর ফিরে আসার, লাবণ্যর সাথে কথা বলার জন্য। কিন্তু লাবণ্য যতবারই শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখত, ততবারই শাশুড়িকে ফোন করে আনত। ব্যর্থ মনোরথ নিয়ে প্রতিদিনই শুভ্র বাসায় ফিরে যেত। সেদিন ছিল লাবণ্যর পরীক্ষার শেষ দিন। প্রতিদিনকার মতো শুভ্র সেদিন গিয়েছিল লাবণ্যর সাথে কথা বলার প্রত্যাশায়। তবে সেদিন আর শুভ্র কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে ছিল না। শুভ্র লুকিয়েছিল কলেজ গেইট থেকে খানিকটা দূরে, আড়ালে। লাবণ্য যখন দেখল শুভ্র নেই, তখন নিশ্চিন্তে সামনের দিকে এগুচ্ছিল। গেইট পেরিয়ে একটু সামনে আসতেই চলার সেই গতি থেমে যায় ওর। মাথা নিচু করে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে আছে লাবণ্য। আর শুভ্র দাঁড়িয়ে আছে লাবণ্যর ঠিক সামনেই, পথ আটকে। লাবণ্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্লিজ এখান থেকে একটু চলো। লাবণ্য পূর্বের ন্যায় মাথা নিচু করে আছে। লাবণ্য, এটা পাবলিক প্লেস। আর পাবলিক প্লেসে আমি কোনো বাড়াবাড়ি করতে চাচ্ছি না। তাই প্লিজ লাবণ্য, তুমি আমার সাথে চলো। লাবণ্য মাথা নিচু করে আছে, তবে ওর মুখ থেমে নেয়। আর মাথা নিচু করে লাবণ্য অনর্গল বলা শুরু করে, আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার এখন বাসায় যেতে হবে, না হলে মা টেনশন করবে। লাবণ্য প্লিজ তুমি আমার সাথে চলো। আমাকে তোমার বেশিক্ষণ সময় দিতে হবে না, শুধু 30 মিনিট। 30 মিনিট সময় দান করো তুমি আমায়। ইম্পসিবল। 30 মিনিট কেন? 30 সেকেন্ড সময়ও আমি কাউকে দিতে পারবো না। প্লিজ রাস্তা ছাড়ুন। লাবণ্য, প্লিজ এমন করে না। আমার কথাটা শুনো একটু। রাস্তা ছাড়ুন বলছি। না, আমি এখন রাস্তা ছাড়ব না। আমি কিন্তু এবার চিল্লিয়ে মানুষ জড়ো করব। যদি পারো তবে তাই করো। আমিও শুনতে চাই তোমার গলার জোর কতটুকু। লাবণ্য কিছু বলতে যাবে তার আগেই হাজির শুভ্র মা। দূর থেকে শাশুড়ি দেখেই হেসে উঠে লাবণ্য। বলে উঠে, মা তুমি? হ্যাঁ আমি। তোর আর মানুষ জড়ো করতে হবে না। চল, সামনে রিকশা দাঁড়িয়ে আছে। কথাটা পিছন থেকে শুভ্র মা বলে উঠে। শুভ্র লজ্জায় মাথা নিচু করে ফেলে। লাবণ্যর মা সেদিকে তাকিয়ে বলে, আর আপনি কি ডাক্তার তারই পেশা ছেড়ে অন্য কোনো পেশা গ্রহণ করেছেন? মাথা তুলে তাকায় শুভ্র। মা, তুমি আমাকে বলছো? শুভ্র মা গম্ভীর কণ্ঠে বলেন, জি, আমি আপনাকেই বলছি। এই পেশা গ্রহণ করেছেন কবে? শুভ্র অবাক বিস্ময় প্রশ্ন করে মাকে, কিসের পেশা? এই যে প্রতিদিন মহিলা কলেজের গেইটের সামনে দাঁড়িয়ে মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকিস সেই পেশা। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় শুভ্র। অবাক বিস্ময়ে বলে উঠে, মানে? শুভ্র মা শান্ত গলায় বলেন, মানে ডাক্তার তারই পেশা ছেড়ে বখাটে পেশায় কবে থেকে নাম লিখিয়েছিস? শুভ্র, কি? মা, জি। মায়ের প্রশ্নের পাল্টা জবাব দিতে গিয়ে থেমে যায় শুভ্র। কারণ ওর মায়ের মুখ থেকে বখাটে কথাটা শোনার পর থেকে লাবণ্যর খুব হাসি পাচ্ছে। ইচ্ছে হচ্ছে উচ্চস্বরে হাসতে, কিন্তু সেটা না পেরে মুখে হাত চেপে লাবণ্য হাসতেছে। আর শুভ্র তন্ময় হয়ে সেই হাসি মুখপানে তাকিয়ে আছে।
আহ, কি মিষ্টি। হ্যাঁ, খুব মিষ্টি করে লাবণ্য হাসতে পারে। গালের দুই পাশে টোল যেন সেই হাসির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মুগ্ধ শুভ্র লাবণ্যর হাসিতে বিভোর। ঘোর কাটে মায়ের ডাক্তার। পাগল হয়ে গেছিস? মাথাটা কি একেবারে গেছে? এভাবে একা একা হাসছিস কেন? কি হয়েছে তোর? একগাদা প্রশ্ন ছুড়ে যায় শুভ্র দিকে ওর মা। না মানে আসলে আমার একটু কাজ আছে। আমি আসি বলে শুভ্র প্রশ্নের উত্তর না দিয়েই কোনোরকম কেটে পড়ে। রমজানের মাঝামাঝি সময়। সন্ধ্যায় হসপিটাল থেকে বাসায় ফিরে শুভ্র। বাসায় ঢুকে দেখে ওর পুরো ফ্যামিলি আলোচনা সভায় বসছে। আলোচ্য বিষয় ঈদ কেনাকাটা। শুভ্র টনক নড়ে। ওহ নো, আমি তো ভুলেই গেছিলাম সামনে ঈদ। আচ্ছা, ঈদ উপলক্ষে আমি যদি লাবণ্যকে কিছু দেই, তবে কি সে এটা গ্রহণ করবে? নাকি আমার মতোই আমার দেওয়া গিফটও ছুঁড়ে ফেলে দিবে? না, না ছুঁড়ে কেন ফেলে দিবে? আজ না বাসুক কোনো একসময় তো ও আমায় ভালোবাসত। শত অবহেলার পরও ভালোবাসত। তাই আমার দৃঢ় বিশ্বাস ও আমার ভালোবাসার দান গ্রহণ না করে পারবে না। ও ঠিক গ্রহণ করবে। শুভ্র বাসায় এসেও সাথে সাথে বাসা থেকে বের হয়ে চলে যায়। ড্রয়িং রুমে আলোচনা সভায় বসা প্রত্যেকেই অবাক বিস্ময়ে শুভ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, এর আবার কি হল? বাসায় আসতে না আসতেই বের হয়ে গেল। এদিকে শুভ্র মিনিট 30 মধ্যে মার্কেটে পৌঁছে যায়। মার্কেটে গিয়ে শুভ্র মাথা বিগড়ে গেছে প্রায়। হায় রে, আমি কোথায় এলাম শপিং করতে? এখানে তো সব কাপড় নজর কাড়া, আমি কোনটা রেখে কোনটা নিব? শুভ্র মাথায় হাত দিয়ে বসে আছে। এমন হয় পিছন থেকে কেউ একজন বলে উঠে, এনি প্রবলেম স্যার? শুভ্র মাথা তুলে তাকিয়ে দেখতে পায় ওর পাশে একজন অতিকায় সুন্দরী রমণী দাঁড়িয়ে। শুভ্র স্বাভাবিক ভঙ্গিতে বসে বলল, না না, তেমন কিছু না। রমণী মিষ্টি হেসে বলল, আপনি না বললেও আমি কিন্তু বুঝতে পেরে গেছি প্রবলেমটা কি। আপনি সঠিক কাপড় নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। সঠিকটা চোজ করতে পারতেছেন না, তাই তো? মৃদু হেসে মাথা নাড়ে শুভ্র। রমণী আবারও একটা মিষ্টি হাসি দেয়। তারপর শুভ্র পাশের একটা চেয়ার টেনে বসে কর্মচারীকে বলে, এই যে ভাইয়া, এই ডিজাইনের মধ্যে কিছু শাড়ি নামান তো। জি ম্যাডাক্তার, নামাচ্ছি বলে অনেকগুলো সুন্দর নিউ ডিজাইনের শাড়ি নামিয়ে দেয়। মিনিট 5 মধ্যে রমণী 2টা শাড়ি শুভ্র সামনে রাখে। আমার মনে হয় এই ডিজাইনের মধ্যে যে কোনো একটা নিলে ভালো হবে। এমনিতে নতুন ডিজাইন, তারপর মিষ্টি একটা কালার। ম্যাডাক্তারকে খুব মানাবে। শুভ্র শাড়ির 2টার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। সত্যিই তো, অনেক সুন্দর। চোখ যেন ফেরানোই যাচ্ছে না। শুভ্র রমণীটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিয়ে বলে, আমি আর কি বাছাই করব? আমার দুটোই পছন্দ হয়েছে। তবে আমার মনে হয় মিষ্টি কালারটা খুব বেশি মানাবে ওকে। শুভ্র লাবণ্যর জন্য মিষ্টি কালারটা বাছাই করে ওই রমণীটিকে ধন্যবাদ দিয়ে বাসায় ফিরে। বাসায় ফিরতে 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 রাত্রি 9:30 বেজে গেছে। শুভ্র বাবা মসজিদে তারাবিহ নামাজ আদায় করতে চলে গেছে। আর বাকিরা যে যার রুমে চলে গেছে। এই সুযোগ শাড়িটা লাবণ্যর হাতে পৌঁছে দেওয়ার। শুভ্র বাসায় ঢুকে সরাসরি লাবণ্যর রুমে চলে যায়। লাবণ্য তখন মোনাজাত করছিল। শুভ্র তাই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। মোনাজাত শেষ করে জায়নামাজটা তুলে ডাক্তার তাকাতেই চমকে যায় লাবণ্য। আপনি ওখানে দাঁড়িয়ে কেন? শুভ্র তখনই রুমে প্রবেশ করে।
ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে ধরে লাবণ্যর সামনে। মুগ্ধ নয়নে শাড়ির দিকে তাকিয়ে আছে লাবণ্য। এই মুহূর্তে কোনো কথাই যেন ওর মুখ থেকে সরছে না। শুভ্র লাবণ্যর এমন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকা দেখে বলল, নাও, এটা তোমার জন্য। লাবণ্য তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এটা দেখে শুভ্রই লাবণ্যর হাত দুটো উঁচু করে সেই হাতে শাড়িটা তুলে দেয়। শাড়ি হাতে পেয়েও লাবণ্যর কোনো রিয়েক্ট নেই। ওভাবে স্ট্যাচুর মতো হাত দুটো উঁচু করে শুভ্র দিকে তাকিয়ে আছে। এদিকে শুভ্র মা লাবণ্যকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক্তারতে লাবণ্যর রুমেই পৌঁছে যায়। আচমকা শাশুড়ির রুমে প্রবেশে কিছুটা হকচকিয়ে যায় লাবণ্য। হাতে রাখা শাড়িটা লুকোনোর আগেই দেখে ফেলেন উনি। শুভ্র দিকে একবার তাকিয়ে লাবণ্যর হাত থেকে শাড়িটা নিয়ে নেন উনি। এটা কোথায় থেকে পেয়েছিস? নিশ্চুপ লাবণ্য শাশুড়ির প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি জোর গলায় বলেন, কি হলো? চুপ করে আছিস যে? মা, এটা আমি এনেছিলাম লাবণ্যর জন্য। পিছন থেকে ভয় ভয় কথাটা বলে উঠে শুভ্র। শুভ্র মা অগ্নিদৃষ্টি নিয়ে শুভ্র দিকে তাকান। তারপর হাত থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগান্বিত স্বরে বলে উঠে, কে বলেছে তোকে শাড়ি দিতে? কে বলেছে? তোর সাহস হলো কিভাবে ওর হাতে শাড়ি তুলে দেওয়ার? আর কখনো যাতে তোকে এ কাজ করতে না দেখি। আর লাবণ্য, তোর সাহস হলো কিভাবে একে এ রুমে জায়গা দেওয়ার? লাবণ্য চুপসে গেছে শাশুড়ির রাগী গলার আওয়াজ শুনে। এদিকে শুভ্র, ওর ইচ্ছে হচ্ছিল মায়ের প্রশ্নের উপযুক্ত জবাব দিতে, বলতে যে আমার বউকে আমি যা ইচ্ছে তা দিব। তার জন্য সাহসের কি দরকার? আর তুমিই বা এমন কেন করতেছ? কিন্তু কি মনে করে যেন শুভ্র বলল না। শুভ্র মা এবার চেঁচিয়ে উঠল, কি হলো? এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম ত্যাগ করে শুভ্র। লাবণ্যকে খাবার টেবিলে আসতে বলে শাশুড়ি রোকসানা বেগম নিচে চলে যায়। নিচে গিয়ে মনে হলো শাড়িটা তো ওই রুমেই ফেলে রেখে এসেছি। ওটা ডাক্তার টবিনে ফেলে দিয়ে আসা দরকার ছিল। মেয়ে শিশির খাবার পরিবেশন করছিল। রোকসানা বেগম মেয়েকে বলেন, সর, আমি খাবার দিচ্ছি তোর বাবাকে। তুই গিয়ে একটা কাজ করে আয়। লাবণ্যর রুমে যে শাড়িটা পরে আছে এইটা আপাতত ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দিয়ে আয়। সকাল হলে না হয় ডাক্তার টবিনে ফেলে দিয়ে আসবি। জি, আচ্ছা বলে শিশির লাবণ্যর রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনে গিয়ে থমকে যায় শিশির। দেখতে পায় কিছুক্ষণ আগে যে শাড়িটা ওর মা ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিল সেই শাড়িটাই লাবণ্য বুকে জড়িয়ে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে। এত কিছুর পরও এত ভালোবাসা মনের ভেতর পুষে রেখেছে। অজান্তেই শিশিরের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চলবে।